2016-17 শিক্ষাবর্ষের সিএসসি বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পিতামাতার সাথে বাসায় নিজ নিজ বাড়িতে বসে সময় ভালো কাটছে। আমরা ভালো আছি। মোটামুটি ভাবে বলা যায় দীর্ঘ সময়ের ছুটিতে পড়ে গেছি আমরা। এত লম্বা ছুটি কি পরিস্থিতি সাপেক্ষে আসলো আমরা সবাই জানি। তথাপি ইউজিসি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা আমাদের ক্লাসগুলো তোমাদের যে কোর্সগুলো আমরা পড়াই তা যেন আমরা অনলাইনের মাধ্যমে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাই। কারণ দেশের এখনো সেরকম ভাবে কোনো টাইম ডিফাইন করতে পারছি না আমরা যে এই তারিখ থেকেই আবার কার্যক্রম শুরু হবে। যাই হোক, প্রক্রিয়াটাকে বেগবান রাখার জন্য, তোমাদের একটু আবার ব্যস্ততা বাড়ানোর জন্য, পড়ালেখার মধ্যে নিয়ে আসার জন্য আমরা আজকে আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি যে কোর্সটি তোমাদেরকে পড়াতাম সেই কোর্সটির পাঠদান শুরু করছি। তোমরা জানো যে কোর্সটির নাম হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। তো কম্পিউটার গ্রাফিক্স কোর্সে আজকে পাঠদান শুরু করার আগে ছোট একটি গল্প দিয়ে শুরু করি। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটি ছবি। এটা হচ্ছে লেনার ছবি, বিখ্যাত ছবি। একজন অ্যাক্ট্রেস ছিলেন এবং ইমেজ প্রসেসিং এই ছবিটি অত্যধিক হারে ব্যবহৃত হয়। আমরা সবাই যারা ইমেজ প্রসেসিং বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করি তারা এই মহিলাকে ভালো করে চিনি। তো একবার রাজা তার রাজ্যের অনেককে ডেকে বললেন যে লেনার ছবি এঁকে দিতে হবে, খুব ভালো ছবি এবং সবচেয়ে বড় ছবিটা এঁকে দিতে হবে। আবার উনি শীট ধরিয়ে দিলেন যে শীটের মধ্যে নিয়ে এঁকে নিয়ে আসো। সাথে গোপাল ভাঁড়কেও ডাকা হলো। তো প্রথম জন কদিন পরে ছবি নিয়ে এসে হাজির। দিস ইজ দি পিকচার অফ লিনা। রাজা খুশি, ওকে, দ্যাটস এ গুড পিকচার। এন্ড দি সেকেন্ড ওয়ান কেম উইথ দিস পিকচার। রাজা বলল না, ঠিক আছে, এটা একটু অন্যরকম ব্যতিক্রম শেড আসছে। এবার এইভাবে অনেকেই দেখালো, এক পর্যায়ে আসলে হচ্ছে এরকম একটা ছবি নিয়ে আসছে গোপাল ভাঁড়। রাজা তো কিছু বুঝতে পারছেন না, কোথায় লেনা। তখন সে বলছে, মহাশয়, এটা লেনার ছবি, আপনি ধরতে পারছেন না? এই দেখুন না, দেখুন, এই যে লেনার মাথার ছবি, এই যে এটা হচ্ছে লেনার ক্যাপ। আমি তো লেনার ক্যাপ আঁকতে বলি নাই, কিন্তু আপনি তো বললেন সবচেয়ে বড় ছবিটা আঁকতে। তো এই শীটের মধ্যে সবচেয়ে বড় ছবি আঁকতে আমি শুরু করলাম, কিন্তু দেখি আর শীটের মধ্যে জায়গা নাই, তা আমি কি করব? তো রাজা বুঝতে পারলেন গোপাল ভাঁড়ের সে সময় নষ্ট করার মতো কাহিনী। তোমরা হয়তো বুঝতে পারছো আমি তোমাদেরকে সময় নষ্ট করে নিলাম। তো সময় নষ্ট করে তোমাদের ডাটা খাচ্ছি, কাজে আমি আমার মূল পাঠদানে প্রবেশ করি। বরঞ্চ আসি এবার পাঠদানের ক্ষেত্রে। আমি যে কোর্সটি পড়াচ্ছিলাম সেই জায়গায় আমি কি পড়াতাম, আমি পড়াতাম হচ্ছে লাস্টলি পড়াচ্ছিলাম রিজিয়ন ফিলিং। রিজিয়ন ফিলিং একটা রিজিয়নকে ডিফাইন এরিয়াকে ফিল করা কোনো একটা কালার দিয়ে। তো এখন বর্তমান সময় এই ছবিগুলো খুব ফেমাস। এটা কিসের ছবি? এটা হচ্ছে করোনার ছবি। তো এই করোনাকে আমি কালারিং করতে চাই, দ্যাট ইজ ইনসাইড কোনো পয়েন্টকে, ফর এক্সাম্পল দিস ইজ দি পয়েন্ট, এই পয়েন্টকে আমি কালারিং করতে চাই, বা এই পয়েন্ট ঠিক বলবো না, মানে এই রিজিয়নকে, এরিয়াকে ভিতরে, অর্থাৎ এই এরিয়াটার ভিতরে যে অংশগুলো সাদা এবং ক্লোজলি কানেক্টেড সেগুলাকে আমি কালারিং করতে চাই। তো সেটা আমি পেইন্ট সফটওয়্যার দিয়ে খুব সহজেই পারি, এভাবে করে ফেললাম। এটা হচ্ছে সেই কালার করার পরবর্তী ছবি। কিন্তু আমরা তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমরা কেন পেইন্ট দিয়ে শুধু করব? আমরা ভিতরে মেকানিজম বুঝবো, ফান্ডামেন্টাল থিম বুঝবো। তো এটা কিভাবে ফিল করা যায় সেটা, সেই বিষয়ে আসি। আমরা আসলে লাস্ট ক্লাসে কিছু পড়ছিলাম, ইউ ক্যান রিমেম্বার প্রবাবলি, যে আমরা পড়ছিলাম কিভাবে ফিল করা যায় একটা রিজিয়নকে। তো দুই ধরনের অ্যালগরিদম নিয়ে আমরা কথা বলছিলাম, একটা হচ্ছে ফ্লাড ফিলিং অ্যালগরিদম আর একটা হচ্ছে রিজিয়ন বাউন্ডারি ফিলিং অ্যালগরিদম। ইয়েস, বাউন্ডারি ফিলিং এন্ড ফ্লাড ফিলিং অ্যালগরিদম। এই দুই অ্যালগরিদমের মধ্যে কি ছিল? এক সিড পিক্সেল ছিল। ফর এক্সাম্পল দিস ইজ সিড পিক্সেল এন্ড দিস ইজ ফর ফ্লাড ফিলিং অ্যালগরিদম। ওকে, তাহলে কি উপায় ছিল? এর চতুর্দিকের পিক্সেলগুলো লাইটিং হবে এবং যে পিক্সেলগুলো লাইটিং হলো প্রত্যেকটা পিক্সেল আবার ইটসেলফ সিড হিসাবে কাজ করবে এবং প্রত্যেকেই আবার নিজের এরিয়াটাকে লাইটিং করবে। তার মানে একটা রিকারশন প্রসেস। ইট টেকস লট অফ মেমোরি, this way it completes though, but it takes lot of memory and kills lot of time as well. কাজে এটা একটা মোটামুটি ভাবে বলা যায় বাজে সিস্টেম। তো আমরা এটাকে ফাস্টার করতে পারি বা ইফিসিয়েন্ট বানাতে পারি কিভাবে? আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, ফর এক্সাম্পল দিস ইজ নাইবার কোহেরেন্স প্রসেস।
for example again, like the previous one, this is the কি পয়েন্ট, এটা হচ্ছে সিড পয়েন্ট। তো সিড পয়েন্টের চতুর্দিকে নাইবার গুলোকে আমি লাইটিং করলাম। এগেইন আই ডিফাইন্ড অ্যানাদার সিড পয়েন্ট হিয়ার, ফর এক্সাম্পল আরেকটা সিড পয়েন্ট নিলাম হচ্ছে আমি, এবার একটা সিড পয়েন্ট নিলাম হচ্ছে এই জায়গায়, এবং এর চতুর্দিকে নাইবার গুলোকে আমি কালার করলাম। এইভাবে যদি ভিতরের অংশগুলো প্রত্যেকটা কালার করতে থাকি, তাহলে আমার প্রতিবার এক এক করে পিক্সেলটা দেখিয়ে দিব, তার চতুর্দিক নাইবার করে নিবে, ফিল করে নিবে। তাহলে আমার মেমোরিতে রাখতে হচ্ছে না, আলাদাভাবে কোনো ইনফরমেশন রাখতে হচ্ছে না। ফার্স্ট আরেকটা প্রসেস হচ্ছে স্পান কোয়ারেন্স। স্পান কোয়ারেন্স কি, এই জায়গায়ও আমি এগেইন এই জায়গায় যেমন এক সিট পিক্সেল নিলাম, এই দিস ইজ দি সিট পিক্সেল, এবং এই পিক্সেল বরাবর হরিজন্টাল যতগুলা পিক্সেল আছে ইনসাইড দি রিজিয়ন, এই রিজিয়নের ভিতরে যতগুলা পিক্সেল আছে এই হরিজন্টালি সবগুলাকে আমি লাইটিং করে নিলাম। এটা হচ্ছে স্পান করলাম, মানে এক লাইন বরাবর সবগুলোকে সিলেক্ট করে নিলাম। which pixels are inside into a region, I just color these pixels. This is the process of span for coherence. এখন একে যদি আরেকটু মডিফাই করি, after completing this single time span coherence, if I look at the upper line and the lower line, উপরের লাইনও দেখবো, তাকাবো, নিচের লাইনও তাকাবো, এই দুই লাইনকে যদি আবার একই পদ্ধতিতে লাইটিং করি, তাহলে কিন্তু ফিল হবে। এই প্রক্রিয়াটা কিভাবে করতে পারি, স্পান বেসড প্রসেসকে, ফর এক্সাম্পল দিস ইজ দিস পয়েন্ট, এক লাইন বরাবর, এই লাইন বরাবর, ফর এক্সাম্পল এই লাইন বরাবর সবগুলাকে আমি ফিল করে দিব। তাহলে এই লাইন বরাবর সবগুলোকে ফিল করে দেই, ফিল করার পরে আসছে এই কালার। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে লাইন বরাবর স্পান করলাম তার টপ লাইন এবং বটম লাইন, এই দুই লাইনের মধ্যে লেফট মোস্ট পয়েন্ট বের করব, যেটা হচ্ছে এই রিজিয়নের ইনসাইড। ইনসাইড রিজিয়নের ইনসাইড হচ্ছে এই হচ্ছে এক পয়েন্ট, আর এই হচ্ছে আরেক পয়েন্ট। তাহলে এই দুই হচ্ছে আমার নেক্সট টাইম হচ্ছে এই দুই পয়েন্ট হচ্ছে সিট পয়েন্ট। এই দুই পয়েন্ট সিট পয়েন্ট ধরে এই লাইনকে ফিল করব, এই সিট পয়েন্টকে ধরে এই লাইনকে ফিল করব। তাহলে একসাথে দুই লাইন ফিল হলো। অ্যাগেইন দি টপ লাইন এন্ড দি বটম লাইন, and in the line the leftmost pixel, and in this line the leftmost pixel কে আমি সিট ধরে আবার স্পান করব। এভাবে যদি করতে থাকি, এক পর্যায়ে সেটা ফিল হয়ে পুরা এই রিজিয়নটুকু ফিল হয়ে গেল, বাস কমপ্লিট। ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে যে তাহলে আমরা দেখে আসলাম যে শুরু থেকে যদি বলি, একদম ফার্স্ট ক্লাস থেকে এই স্লাইডের মেথড দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে সিট বেসড মেথড, আর একটা হচ্ছে রাস্টার স্ক্যান। রাস্টার স্ক্যান কিভাবে কাজ করে, এক লাইন বরাবর সেভাবে চেক করে যাবে স্ক্রিনের মধ্যে, এর মধ্যে যে লাইনগুলো ভিতরে পড়ে এভাবে এক লাইন বরাবর স্ক্যান করে যাবে, যে লাইনগুলো ভিতরে পড়ে, যে পয়েন্টগুলো ভিতরে পড়ে, সেই পয়েন্টগুলোকে সে ই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, তারপর হচ্ছে এই পয়েন্ট, এবার প্রত্যেকটা পয়েন্টকে সে লাইটিং করে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। ওকে, তো এখন এই রাস্টার বেস পদ্ধতিটা আমরা এখনো দেখি নাই। রাস্টার বেস পদ্ধতিটা করতে গেলে আগের বাউন্ডেড রিজিয়নটা জানতে হবে, কতটুকু অংশের মধ্যে। এই বাউন্ডেড রিজিয়নটা জানার জন্য যদি রেক্টেঙ্গেল বেসড হয়, তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, ফর এক্সাম্পল দিস ইজ দি পয়েন্ট, এন্ড এটা হচ্ছে আরেকটা পয়েন্ট এই জায়গায়। একইভাবে আমি কিন্তু যদি দুই পয়েন্ট জানি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টকে আমি কম্পিউট করতে পারবো, এবং রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এই পয়েন্টকেও কম্পিউট করতে পারবো। তার মানে হচ্ছে যে আমি একটা রিজিয়নকে এবার জানি, যদি জানি তাহলে রিজিয়নটা ফিল করে দিলাম, এই রিজিয়নের ভিতরে যতগুলো পিক্সেল আছে সবগুলোকে লাইটিং করে দিলাম ভার্টিক্যালি। এইভাবে কিভাবে প্রক্রিয়াটা, এই জায়গা থেকে শুরু করব, প্রত্যেকটা পিক্সেল স্ক্যান করে যাব, স্ক্যান করে যাব, আর মানে ফিল করে করে আগাবো, ফিল করে করে আগাবো, ফিল করে করে আগাবো, কিন্তু এগুলো আউটসাইড, এগুলোতে কিছু করবো না। আবার এইখান থেকে আসবো, এইভাবে আগাবো আগাবো আগাবো, এটা ইনসাইড, ফিল করবো ফিল করবো ফিল করবো, সামনের দিকে প্রসিড হবো, ফিল করবো প্রসিড হবো, ফিল করবো। এভাবে করতে করতে যে এই জায়গায় আসলাম, এটা আউটসাইড, আর করবো না। কিভাবে আউটসাইড বুঝলাম, কারণ হচ্ছে যে আমাকে বলে দিবে এই পয়েন্ট, এই পয়েন্টের ওয়াই লাইন, ওয়াই ক্রস করতে যাচ্ছি আমি, সরি এক্স ক্রস করতে যাচ্ছি, এই এক্স পয়েন্টকে আমি ক্রস করতে যাচ্ছি। তাহলে এক্স ক্রস করা মানে হচ্ছে যে আউটসাইড। তাহলে এইভাবে আমি একটা রিজিয়নকে ফিল করে নিলাম। প্রবলেম হচ্ছে, একটু হালকা প্রবলেম হচ্ছে যখন সেটা রেক্টেঙ্গেল হবে। তোমরা জানো এই প্রত্যেকটা কিন্তু পিক্সেল, এই স্কোয়ার যেগুলা প্রত্যেকটা হচ্ছে স্কোয়ার, সেলগুলো হচ্ছে পিক্সেল। এই পিক্সেল শীটের মধ্যে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। তাহলে আমাকে এই পয়েন্ট জানতে হবে, বাউন্ডেড রিজিয়ন। বাউন্ডেড রিজিয়ন যে জানি, এটা হচ্ছে একটা কর্নার পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা কর্নার পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা কর্নার পয়েন্ট, তিনটা কর্নার পয়েন্ট, তাই না? এখন এই তিন কর্নার পয়েন্টের মধ্যে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে লাইন, সেই লাইন এবং এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে লাইনগুলা, পিক্সেল গুলো আমি কম্পিউট করে আমি লাইনের ইকুয়েশন
হিসাব করে করে বের করে ফেলতে পারবো। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে বাউন্ডেড এইচ বরাবর এক্সিস্ট করে। এইচ বরাবর পিক্সেলগুলো বের করলাম, দেন ইনসাইড একটা পিক্সেল নিলাম, এই পিক্সেলটা হচ্ছে সিড পিক্সেল, তারপরে ফিল করে দিলাম, শেষ, আগের মতনই। তাহলে কমপ্লিট হয়ে গেল। প্রবলেমটা কোথায়? দেখো এই একটু ফাঁকা থেকে গেল, এই একটু ফাঁকা থেকে গেল, তাই না? দেখো এই দুই জায়গা কিন্তু ফাঁকা, কমপ্লিটলি ভিতরের অংশটুকু ফিল হয় নাই। তা সরি, এটা এরো লাইন এভাবে দিতে হবে। তাহলে এই যে এই যে ফিল হয় নাই, একই প্রবলেম এই জায়গাও আমি দেখতে পাচ্ছি, দুই জায়গা ফিল হয় নাই। এই জায়গাও একটু দেখতে পাচ্ছি ফিল হয় নাই। আমার যে লাইনের ইকুয়েশন স্কিপ করে গেল, কারণ এই পিক্সেল কি ইনসাইড ধরলো, লাইনের মধ্যে ধরলো, এই পিক্সেল লাইনের মধ্যে ধরলো, কিন্তু এই পিক্সেল লাইনের মধ্যে ধরে নাই, ফলে এটা দেখাচ্ছে না। তাহলে এই প্রবলেমটা হতে পারে আর কি, কখনো কখনো এটা একটা প্রবলেম। আচ্ছা, এখন হচ্ছে যে যেহেতু আমরা বুঝলাম যে এরকম ট্রায়াঙ্গেলের যদি হয় তাহলে এজ গুলা ডিফাইন করবো আগে, বাউন্ডারি লাইন গুলা মানে এজ, দেন একটা ইনসাইড পিকচার নিব। যদি এরকম কোনো ম্যাটার চলে আসে, একই লাইন, ফর এক্সাম্পল দিস লাইন ইজ শেয়ার্ড বাই টু রেক্টেঙ্গেল, দুই রেক্টেঙ্গেল একই লাইনকে শেয়ার করছে, তাহলে কিন্তু ওই যে এজ ডিফাইন করার সময় এক প্রবলেম দাঁড়াবে। এই প্রবলেমটা দূর করে, মানে এইজ আসলে কার, এইজটা কি এর নাকি এইজটা তার, কিভাবে বুঝবো? কারণ এটা কোনো একটা কালার দ্বারা যদি ডিফাইন করি, এর জন্য যখন ডিফাইন করব তখন এক কালার হয়ে যাবে, এর জন্য ডিফাইন করব তখন আরেক কালার হয়ে যাবে। তাহলে যদি প্রথমের জন্য করি দেন এর জন্য করি, তাহলে এই কালারটা কিন্তু ওই লাস্টলি যে কালার দ্বারা ফিল করলাম এই কালার হয়ে গেল। এখন যদি শুধু এজ গুলার কালার গুলা চিন্তা করি, এই কালারের এজ গুলাই হচ্ছে এর জন্য, কিন্তু এই এজ বরাবর কালারটা ভিন্ন হবে, কারণ এজ বরাবর কালারটা পরে যেহেতু ফিল করলাম এর সাথে ম্যাচিং হবে, কিন্তু এর সাথে ম্যাচিং নাও হতে পারে এই যে কালার দ্বারা যদি চিন্তা করি। তো বেটার বলিস হচ্ছে শেয়ার লাইন, কোন কোন পিক্সেল গুলা শেয়ার করছে মানে দুই রেক্টেঙ্গেল, দুই ট্রায়াঙ্গেল, শেয়ার পয়েন্ট গুলো বের করে ফেলতে পারি। কিভাবে? প্রথম উপরেরটাকে ফিল করবো কোন একটা কালার দ্বারা, ফিল করলাম, ফিল করলে কি করবে, ওই যে আগে একটু আগে যে মেথড দেখালাম সেভাবে ফিল করার, যে ফিল করলে এই পিক্সেল গুলা বা এই পুরাটুকু ফিল হলো, তার মানে এই পিক্সেলটা ফিল হলো, এই পিক্সেলটাও ফিল হলো, এই পিক্সেলটাও ফিল হলো, এই পিক্সেল এই পিক্সেল এই পিক্সেল ফিল হলো। কি কালার দ্বারা? এই গ্রিন কালার দ্বারা। এখন যখন আবার এই একে দিয়ে মানে এই ট্রায়াঙ্গেলে এসে ফিল করছি সেকেন্ড টাইমস, তখন দেখা যাচ্ছে একই পিক্সেল এই পিক্সেল এই পিক্সেল এই পিক্সেল এই পিক্সেল এবার ফিল হচ্ছে ব্লু কালার দ্বারা। কাজে কোন পিক্সেল গুলা ব্লু কালার দ্বারা ফিল হচ্ছে, কোন পিক্সেল গুলা গ্রিন কালার দ্বারাও ফিল হচ্ছে, যখন সেপারেট টাইম ফিল করছি, এটা যদি আমি হিসাব রাখতে পারি, তাহলে এই পিক্সেল গুলা দুইবার ফিল, মানে দুই কালার দ্বারা ফিল হচ্ছে দুইবার, একবার গ্রিন দ্বারা একবার ইয়েলো দ্বারা, সরি একবার গ্রিন দ্বারা একবার ব্লু দ্বারা। তাহলে ওই যেগুলো দুইবার ফিল হচ্ছে এটাই হচ্ছে আমার সেই শেয়ারিং এজ বরাবর পিক্সেল গুলা বের করে ফেললাম। ভেরি সিম্পল মেথড। এখন এটার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বুঝলাম মোটামুটি কাজ করতে পারবো আমরা। পলিগনের ক্ষেত্রে হচ্ছে একটু আমরা এখনো পুরোপুরি স্টাডি করি নাই। পলিগন ফিলিং এটা একটা পলিগন, পলিগন মানে হচ্ছে মাল্টিপুল, মোর দেন 3 থাকতে পারে, বা মোর 4 5 6 7 8 এরকম এই যে সংখ্যা থাকতে পারে, বা আরো বেশি পলিগন। এখন এই পলিগন কিভাবে ফিল করব? পলিগন ফিল করে আমরা রাস্টার মেথড অ্যাপ্লাই করব। দুইটাই ফিল করতে পারি, একটা হচ্ছে এই একটা হচ্ছে যে সিড পিক্সেল বেসড, আর একটা হচ্ছে রাস্টার স্কেল। আমি রাস্টার স্কেল নিয়ে কথা বলছি, রাস্টার স্কেল নিয়ে আগাবো। তাহলে রাস্টার স্কেল কিভাবে করব? দুই মেথড, একটা মেথডের নাম হচ্ছে, দেখো এখানে এই মেথডটা হচ্ছে, এই মেথডটা হচ্ছে নাম হচ্ছে কি, এটা হচ্ছে ইভেন অড প্যারিটি। আরেকটা মেথডের নাম হচ্ছে, দুইটা মেথড কিন্তু, একটা মেথডের নাম ইভেন অড প্যারিটি, আরেকটা মেথড হচ্ছে নন জিরো উইন্ডিং নাম্বার। প্রথমটাতে আসি, ইভেন অড প্যারিটি। ইভেন অড প্যারিটি কিভাবে কাজ করে? ইভেন অড প্যারিটি কাজ করে হচ্ছে, এই যখন আমি ফিল করব প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে ফিল করব, যখন এই পিক্সেলটা ফিল করছি বা এই পিক্সেল ফিল করছি বা এই পিক্সেল ফিল করছি প্রত্যেকটা, ফর এক্সাম্পল এই পিক্সেলটুকু ফিল করছি, এই পিক্সেলটা যখনই আমি ফিল করছি, ফর এক্সাম্পল দিস পিক্সেল, তাহলে এইটার নিয়মটা হচ্ছে, যখনই কোনো একটা পিক্সেল ফিল করছি, তাহলে এই পিক্সেল থেকে বাম দিকে এক হরিজন্টালি স্ক্রিনের লাস্ট পয়েন্ট পর্যন্ত এক লাইন ড্র করে নিব। যদি ড্র করি, তখন এই লাইন আমি যে পরে আমার অ্যালগরিদমের মাধ্যমে যে লাইন ড্র করলাম, তা অরিজিনাল পলিগনের এজ গুলাকে যত জায়গায় ক্রস করলো, এই এক জায়গায় ক্রস করলো বা ইন্টারসেক্ট করলো, এই আরেক জায়গায় ইন্টারসেক্ট করলো, দুই জায়গায় ইন্টারসেক্ট করলো, তাহলে কত জায়গায় করলো? দুই জায়গায়। তাহলে দুই জায়গা, এই নাম্বার অফ ইন্টারসেক্ট পয়েন্ট এর সংখ্যা, মানে নাম্বার অফ ইন্টারসেক্ট পয়েন্ট, দ্যাট মিন্স যে সংখ্যাটা যদি
জোড় সংখ্যা হয়, তাহলে এই পিক্সেলটা হচ্ছে যে পিক্সেলটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম ফিল করব কি করব না সেটা মেইন করে এটা হচ্ছে যে এই আমার ওয়ার্কিং পলিগনের বাইরে। আর এর মান যদি এই নাম্বার অফ ইন্টারসেক্ট পয়েন্টের মান যদি ওয়ার্ড হয় তাহলে সেটা হচ্ছে ইনসাইড। যেমন ধরি যদি এই পয়েন্ট থেকে আমি ড্র করি, এই পয়েন্ট থেকে যদি ড্র করি, ফর এক্সাম্পল এটা উল্টাভাবে কাজ করছে, এই পয়েন্ট থেকে যদি ড্র করি তাহলে এটা হচ্ছে আমার সেই পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে ক্রস করলো কয় জায়গায়? ক্রস করলো হচ্ছে এই এক জায়গায় ক্রস করলো না। তাহলে নাম্বার অফ ক্রসিং পয়েন্ট হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল মানে সেটা হচ্ছে বেজোড় সংখ্যা, বেজোড় যদি হয় তাহলে এটা হচ্ছে মিন সাইড। এখন আমি মনে করলাম যে এটা এরকম না, আমি এইবার আরেকটা জায়গায় আসি। ফর এক্সাম্পল দিস ওয়ান হচ্ছে এই পয়েন্টটুকু, এই পয়েন্ট, এই পয়েন্ট যদি আমি বিবেচনায় নিই তাহলে হচ্ছে আমার ইন্টারসেক্ট হচ্ছে এই এক ইন্টারসেক্ট, দুই ইন্টারসেক্ট, এই যে এই জায়গায় ইন্টারসেক্ট, তারপর হচ্ছে তিন ইন্টারসেক্ট পয়েন্ট, তিন ইন্টারসেক্ট পয়েন্ট এই এজ গুলাকে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে। তিন ইন্টারসেক্ট মানে হচ্ছে তাহলে ভ্যালু হচ্ছে 3, ইন্টারসেক্ট পয়েন্টের সংখ্যা 3 মানে হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় যদি হয়, আমি আগেই বললাম বেজোড় যদি হয় তাহলে এটা হচ্ছে ইনসাইড। তার মানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড, দ্যাট ইজ এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড, এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড পয়েন্ট, এটা হচ্ছে ইনসাইড পয়েন্ট। এটা হচ্ছে ইনসাইড পয়েন্ট কারণ এটাও বেজোড় সংখ্যা। এটা হচ্ছে আউটসাইড পয়েন্ট কারণ হচ্ছে ক্রসিং পয়েন্ট হিয়ার এন্ড হিয়ার দুইবার, ফলে এটা হচ্ছে আউটসাইড, এটা বেজোড় জোড়, এটা আউটসাইড। আর এর জন্য এবং এর জন্য হচ্ছে জোড়, তার মানে ইনসাইড। আজকে নেক্সট এবার আসি হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড নাম হচ্ছে জিরো নন জিরো উইন্ডিক্স। নন জিরো মানে নন জিরো হতে হবে, কোনো একটা সামথিং উইল বি নন জিরো, ভ্যালু অফ সামথিং উইল বি নন জিরো। কিসের ভ্যালু? এই কাজটা করার আগে শুরুতে পলিগনটাকে ডিরেক্টেড গ্রাফের মতো বানিয়ে নিব, ডিরেক্টেড করে নিব কিভাবে? ফর এক্সাম্পল কোনো একটা পয়েন্ট যদি আমি কনসিডার করি এই জায়গা থেকে হাঁটতে শুরু করছি, তাহলে এই জায়গা থেকে হাঁটতেছি, মানে যেদিকে হাঁটবো সেদিকে লাইনের অ্যারো থাকবে, তাহলে এই যে হচ্ছে এই জায়গা, পেছনে ফেরত আসবো না, এই জায়গা থেকে এই জায়গায় যাবো, এই জায়গা থেকে এই জায়গায় যাবো, এই যে অ্যারো বরাবর হাঁটতেছি মানে এক অ্যারো ডিরেকশন দিয়ে নিলাম। তার মানে হচ্ছে যে এই আমি আগের জায়গায় ফেরত আসতে পারতেছি, ফেরত আসতে পারবো, স্বাভাবিকভাবে ফেরত আসতে পারবো কারণ হচ্ছে এটা একটা ক্লোজ পাথ। এবং ক্লোজ পাথ কারণ হচ্ছে একটা পলিগন, পলিগন হচ্ছে এটা একটা ক্লোজ পাথ হতে বাধ্য। তাহলে আমি এই যে ঘুরে 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 আবার আগের জায়গায় চলে আসলাম এবং প্রত্যেকটা এজকে ডিরেকশন দিয়ে দিয়ে গেলাম। সেক কাজ, প্রথম কাজ, স্টেপের কাজ শেষ। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আগের মতো, যদি এই পয়েন্টকে কনসিডার করি, এই পয়েন্ট থেকে আগের মতো লম্বা এক লাইন ড্র করে দিব বাম দিকে। ড্র করার পরবর্তীতে যে যে পয়েন্টগুলো ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টগুলো ডিফাইন করব, এই এক পয়েন্ট ইন্টারসেক্ট, এই এক পয়েন্ট ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট পয়েন্টগুলোর মধ্যে লজিকটা হবে যে লাইনকে এজকে সে ইন্টারসেক্ট করলো, আমার এই ড্র করা লাইন, সেই ইন্টারসেক্ট পয়েন্টের যে যার লাইনকে ইন্টারসেক্ট করলো সেই লাইন যদি আপওয়ার্ড হয়, উপরের দিকে উঠে, তাহলে ডব্লিউ এর মান 1 যোগ করব। সেই লাইন যদি নিচের দিকে হয় তাহলে ডব্লিউ এর মান 1 বিয়োগ করব। ডব্লিউ হচ্ছে একটা ভেরিয়েবল, শুরুতে জিরো থাকবে, তাহলে শুরুতে হচ্ছে জিরো। এখন আবার শুরু করছি, মনে করো জিরোতে শুরুতে হচ্ছে জিরো, তাহলে যখন এই ইন্টারসেক্টের জন্য হিসাব করছি ডব্লিউ এর মান 1 হলো। আবার যখন এই ইন্টারসেক্টের জন্য হিসাব করছি ডব্লিউ এর মান 1 কমে যাবে কারণ -1, কারণ এটা ডাউনওয়ার্ড। তাহলে 1 ছিল, 1 থেকে আবার 1 চলে গেল, জিরো হয়ে গেল। তাহলে জিরো যদি হয় সেটা হচ্ছে আউটসাইড, কারণ আমার কন্ডিশনটা হচ্ছে নন জিরো হতে হবে, এই যে নন জিরো, যেহেতু নন জিরো না, দিস ইজ জিরো ফর দিস পয়েন্ট, কাজে এটা হচ্ছে আউটসাইড। এখন যদি আমি এই পয়েন্টের জন্য চিন্তা করি, এই এক লাইন ড্র করলাম, আমি এই পয়েন্টের জন্য কাজ করতে যাচ্ছি, তাহলে ক্রসিং পয়েন্ট কোথায়? ক্রসিং পয়েন্ট হচ্ছে এই জায়গায় ক্রসিং পয়েন্ট। তাহলে কয়টা পয়েন্ট, পয়েন্ট ক্রসিং পয়েন্ট? একটা পয়েন্ট, ওকে, একটা পয়েন্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে এখন যে লাইনকে ক্রস করলো সেটা সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী মানে হচ্ছে সেটা হচ্ছে এক যুগ হবে ডব্লিউ এর ভিতরে। তাহলে যেহেতু এক পয়েন্টে যোগ করলো, ফাইনালি ডব্লিউ এর মান আসবে এক এই পয়েন্টের জন্য। ডব্লিউ এর মান এক মানে হচ্ছে নন জিরো, এই যে এই জায়গার মধ্যে যেটা চাচ্ছিলাম নন জিরো, নন জিরো মানে তাহলে এটা ভিতরে পয়েন্ট। এখন আসি এই পয়েন্টের জন্য আরেকটু বোঝার জন্য, অ্যানালাইসিস শেষ করে দিব প্রায়। যদি এই জায়গার জন্য আসি, এখন যে পয়েন্টে সে ছেদ করছে এই এক পয়েন্ট ছেদক, এই আরেক পয়েন্ট, এন্ড দেন হচ্ছে এই আরেক পয়েন্ট, 3 পয়েন্ট, তাই না? 3 পয়েন্টের মধ্যে সে ছেদক, 3 পয়েন্টে যদি ছেদক হয়, এখন প্রথম দিকে আসি, এই লাইন যেটাকে উপর দিকে উঠতেছে সেটা আপওয়ার্ডের জন্য হচ্ছে ডব্লিউ এর মান হচ্ছে 1, তাহলে ডব্লিউ এর মানে এই পয়েন্টে এসে 1 হলো। এই পয়েন্টের জন্য ডব্লিউ, এটা হচ্ছে ডাউন পয়েন্ট, তাহলে এই পয়েন্টের জন্য ডব্লিউ এর মান হচ্ছে আবার -1 হলো। তার মানে 1 ছিল, 1 থেকে -1 গেল, জিরো হলো। আবার এই পয়েন্টের জন্য ডব্লিউ এর মান হচ্ছে আপওয়ার্ড, আপওয়ার্ড মানে ডব্লিউ এর মান হচ্ছে 1।
ওয়ান হচ্ছে মানে এক বাড়বে, সরি এক বাড়বে, ছিল জিরো, ডব্লিউ এর মান এক বৃদ্ধি পেয়ে ওয়ান হবে। তার মানে এই 3 পয়েন্টের হিসাব মিলে ডব্লিউ এর মান হচ্ছে ওয়ান। ডব্লিউ এর মান ওয়ান মানে হচ্ছে দিস ইজ নন জিরো। নন জিরো মানে হচ্ছে এই পয়েন্টটা তাহলে ইনসাইড, এই যে ইনসাইড বের করে ফেললাম। তাহলে একটা পয়েন্ট ইনসাইড না আউটসাইড, এই পয়েন্ট আমি বের করতে পারছি। এবার প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি বের করতে পারবো ইনসাইড আউটসাইড। ওকে, এখন প্রবলেম হচ্ছে এই মেথডে যদি কখনো এরকম যে এই যে হরিজন্টালি এক লাইন বাম দিকে লেফট মোস্ট পর্যন্ত ড্র করলাম, যদি এরকম জাস্ট কর্নার পয়েন্টকে টাচ করে যায়, যেখানে এক এজ আপওয়ার্ড এবং আবার আপওয়ার্ড, উল্টোটা হতে পারে এরকম ভাবে যদি এই পয়েন্ট বরাবর যায়, এক এক পয়েন্ট লাইন ডাউনওয়ার্ড এবং আরেক লাইন ডাউনওয়ার্ড এবং এই জায়গা দিয়ে চলে গেল লাইনটা, এরকম হয় দুই পয়েন্টই আপওয়ার্ড অথবা হয় দুই পয়েন্টই ডাউনওয়ার্ড, এরকম এক পয়েন্ট দিয়ে, বাট এই যে কর্নার পয়েন্ট, বাট এই মিলিত পয়েন্টের মধ্য দিয়ে সে বাম বরাবর চলে গেলো, তাহলে কি হবে? তাহলে কি আমি যখন এই জায়গা ডব্লিউ এর মান বসে হিসাব করব, তখন কি এর জন্য এক এবং এর জন্য এক দুই ধরবো? কারণ এই পয়েন্ট, সে তো এই লাইন তো একে উচ্ছেদ করছে, একে উচ্ছেদ করছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পিয়ার্স, পিআই ই আর সি এস, পিয়ার্স মানে ছেদক, সেই পয়েন্ট দিয়ে ছেদ করে চলে যাচ্ছে। তাহলে এই পয়েন্টের জন্য কি করব? এই পয়েন্টের জন্য আমরা একে সিঙ্গেল লাইন ধরবো, যেহেতু এই দুই লাইনের মধ্য দিয়ে সে যাচ্ছে, দুই লাইনকে সে টাচিং করে যাচ্ছে, ফলে পুরাটুকুকে এক, ডব্লিউ মান এক ধরবো এই জায়গায়। আবার যদি এরকম হয় যে উপরের দিকে অথবা নিচের দিকে জাস্ট এরকম কোন একটা পয়েন্টে এভাবে যাচ্ছে, এভাবে চলে গেল, যে এই পয়েন্টটাকে একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, যদি এরকম কেস দাঁড়ায়, তাহলে এর ক্ষেত্রে একে আমরা কোনো মানই ধরবো না ডব্লিউ মান, অর্থাৎ এই পয়েন্টের জন্য ডব্লিউ কোনো মান বাড়বেও না কমবেও না। হ্যাঁ, এই হচ্ছে পদ্ধতি। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কিভাবে কাজটা করা যায়। মূল আলোচনা বিষয়টুকু আমার শেষ হলো। তাহলে আমরা এই কোর্সের রিজিয়ন ফিলিং কিভাবে করতে হয় সেটা আমরা থিওরিটিক্যালি জানলাম। আমরা অ্যালগরিদম গুলা পড়বো, অ্যালগরিদম গুলা ইমপ্লিমেন্ট করব। কিন্তু যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছে, স্লাইড বড় হয়ে যায়, আজকে আর প্রোগ্রামিং সম্বন্ধে দেখাবো না, আগামী লেকচারে প্রোগ্রামিং সম্বন্ধে দেখাবো, কিভাবে প্রোগ্রামিং করতে হয় এবং কিভাবে কিছু হয়তো আমি অ্যাসাইনমেন্টও দিব। তো